ঠিক আছে, চলো আজকে আমরা প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের এটাকে বলা হয় চিরস্থায়ী। ইংলিশে বলা হচ্ছে এটাকে পারপিচুইটি। পারপিচুইটি খুবই সংক্ষিপ্ত একটা আইটেম, আমাদের টাইম ভ্যালু মানি বা অর্থের সময় মূল্য চ্যাপ্টারের মধ্যে খুবই সংক্ষিপ্ত একটা আইটেম এটা। এই বিষয়টা নিয়ে একটু বলি, চিরস্থায়ী বা পারপিচুইটি বলতে কি বোঝায়? চিরস্থায়ী বা পারপিচুইটি শব্দের অর্থ হচ্ছে মানে হচ্ছে যে তোমার আজীবন ধরে চলতে থাকা, যেটার কোনো সীমাবদ্ধ টাইম লাইন নাই। আমরা এতদিন যেটা পড়ে আসছি 5 বছর, 2 বছর, 10 বছর, 15 বছর, এই ধরনের একটা বিষয় থাকে। দ্যাট মিন্স আমাদের যে ক্যাশ ফ্লো গুলো হইতো, নগদ প্রবাহ গুলো হতো, এই নগদ প্রবাহ গুলোর মধ্যে একটা টাইম লাইন থাকতো, একটা নির্দিষ্ট সময় নিয়ে কথা বলতাম। কিন্তু যখন নির্দিষ্ট সময় থাকবে না, আজীবন ধরে চলবে। মনে করো তোমাকে কোন একটা প্রতিষ্ঠান ভালো রেজাল্টের জন্য আজীবন ধরে 2000 টাকা করে কিস্তি প্রদান করবে, তাহলে তুমি যে আজীবন ধরে 2000 টাকা করে কিস্তি পাবা, এবার সেটার বর্তমান মূল্য নির্ণয় করতে চাচ্ছ, সেই ক্ষেত্রে তুমি এই সূত্রটা ব্যবহার করতে হবে। আমি আবারও বলছি, এই সূত্রটা শুধুমাত্র আজীবন ধরে চলবে বা অনির্দিষ্ট সময় ধরে চলবে, এই ধরনের ক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করব। তাহলে কি ব্যবহার করছি সেটা হচ্ছে আমরা তখন যেটা বের করতে হবে সেটা হচ্ছে আমরা তাহলে প্রেজেন্ট ভ্যালু বের করছি। কার প্রেজেন্ট ভ্যালু? চিরস্থায়ী প্রেজেন্ট ভ্যালু। আর চিরস্থায়ী প্রেজেন্ট ভ্যালু বের করার সূত্র হচ্ছে a বাই i। এখন কথা হচ্ছে স্যার এ মানে কি? এ মানে হচ্ছে তোমাকে প্রতি বছর কিস্তি দিবে কত করে? 2000 টাকা করে কিস্তি প্রদান, ঠিক আছে? আর আই মানে আমরা জানি আই মানে হচ্ছে বাট্টার হার বা সুদের হার। তাহলে আমি ধরে নিলাম বাট্টার হার হচ্ছে এখানে 0.10, এটা তোমাকে প্রশ্ন দেয়া থাকবে। তাহলে আলটিমেটলি আমাদের যে রেজাল্ট আসছে সেটা হচ্ছে 20000 টাকা। দ্যাট মিন্স তুমি আজীবন ধরে যে 2000 টাকা করে পাচ্ছ সেটার বর্তমান মূল্য বের করলাম 20000 টাকা। এটাই হচ্ছে আমাদের পারপিচুইটি অথবা চিরস্থায়ীর যে সূত্র, সেটাই। বুঝতে পারছেন? বুঝতে পারছেন স্যার একটু রিপিট করেন। স্যার একবার কি রিপিট করব বলো, কোন জায়গাটা? স্যার প্রথম থেকে সাউন্ড তুমি বেগে কইছিলা আসতেছে। কইছিলা বুঝি নাই ওই জন্য। বুঝবা না কেন? আমি কি ইংরেজিতে কথা বলছি নাকি উর্দুতে কথা বলছি? লেটে এসে কেউ বলবা না যে স্যার আরেকবার রিপিট করে, ঠিক আছে? আচ্ছা দেখো, যেটা বলছিলাম চিরস্থায়ী বা পারপিচুইটি হলো সাধারণত আমরা কি, সেটা হচ্ছে যে মনে করো তুমি কোন একটা কিস্তি পাচ্ছ বা কোন একটা বৃত্তি পাচ্ছ এবং সেটার কোনো টাইম লাইন নাই, এটা আজীবন ধরে তুমি পেতে থাকবা, সেই ক্ষেত্রে আমরা পারপিচুইটি অথবা চিরস্থায়ী ব্যবহার করি। মানে তুমি 10 বছর, 15 বছর, 20 বছর এভাবে বলে দেয় না আমাদেরকে টাইম নাই, ওই টাইম লাইনটা এখানে থাকবে না। তো সেই ক্ষেত্রে যে বিষয়টা হয় সেটা হচ্ছে আমরা এই যে তুমি আজীবন ধরে টাকাটা পাবা, সেই টাকাটা প্রেজেন্ট ভ্যালু নির্ণয়। তাহলে প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করার সেই সূত্রটা হচ্ছে a বাই i। এ মানে কি? এ মানে হচ্ছে প্রতি বছর তোমাকে যে কিস্তিটা প্রদান করা হচ্ছে সেটা হচ্ছে এখানে a, আর i হচ্ছে এই যে বাট্টার হার চলতেছে বা সুদের হার, যেটা বাট্টার হার, এই বাট্টার হার হচ্ছে এখানে i। তাহলে হচ্ছে যে তোমার উপরে হচ্ছে 2000 করে, মনে করো তুমি প্রতি বছর কিস্তি পাচ্ছ 2000 উপরে, নিচে হচ্ছে 0.10, তাহলে হচ্ছে তোমার রেজাল্ট চলে আসে। দ্যাট মিন্স হচ্ছে চিরস্থায়ী বা পারপিচুইটির ক্ষেত্রে বর্তমান মূল্য নির্ণয় করার সূত্র। এবার ক্লিয়ার? জি স্যার। তোমাদের পরীক্ষা কয় তারিখে হচ্ছে? 12 তারিখে। স্যার কোনটা? ফার্স্ট টার্ম? ফার্স্ট টার্ম। জি স্যার। 12 তারিখ থেকে। আচ্ছা, চলো আমরা নেক্সট টপিকে চলে আসি। নেক্সট টপিকটা হচ্ছে আমরা এতদিন ধরে যে পড়াশোনাটা করছিলাম এগুলো সবগুলো ছিল আমাদের চক্রবৃদ্ধি সুদে, কিন্তু আমরা আগেই পড়ে আসছি সরল সুদ নামে একটা সুদ আছে, যে সুদটা নিয়ে আমরা এখন পর্যন্ত কোনো আলোচনাই করিনি। সরল সুদ কি? সরল সুদ মানে হচ্ছে তুমি যে অ্যামাউন্টটা ব্যাংকে অথবা কোথাও রেখেছো, প্রতি বছর একটা নির্দিষ্ট পার্সেন্টেজে যে নির্দিষ্ট পরিমাণ টাকা আসে, এটা যখন প্রতি বছর প্রাথমিক যে অ্যামাউন্টটা ছিল সেই অ্যামাউন্টের উপরে দিবা, তখন আমরা সেটাকে বলবো সরল সুদ। আচ্ছা তোমাদের কাছে একটা কোয়েশ্চেন,
মনে করো তুমি কোথাও, ভালো করে খেয়াল করো, তুমি কোথাও 1000 টাকা ইনভেস্ট করছো। আমি আবার বলছি, তুমি কোথাও 1000 টাকা ইনভেস্ট করছো, এই 1000 কে তুমি নিশ্চয় আসল বলবা। এবার তোমাকে আমি বললাম যে এই 1000 টাকার উপর তোমাকে 10% করে সুদ দেওয়া হবে। তাহলে বলো তো প্রথম বছরে তুমি সুদ কত পাবা? প্রথম বছরে কত সুদ পাবা? 10%। শুনতে পাচ্ছ আমার কথা? স্যার 100 টাকা। স্যার আমার আমি কথা বুঝিনি। শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে না? জি আমার স্যার শোনা যাচ্ছে তো। তোমাকে নাকি খুব বেশি কঠিন প্রশ্ন করে ফেললাম তোমাদেরকে? না স্যার কঠিন নাই, আমি প্রশ্ন শুনতে পাই বুঝি নাই। আমি তোমাদেরকে যেটা বলছি সেটা হচ্ছে যে তুমি কোথাও 1000 টাকা ইনভেস্ট করছো, তোমাকে ওই 1000 টাকার উপর 10% করে সুদ প্রদান করবে। যদি 10% করে সুদ প্রদান করে, তুমি প্রথম বছরে কত সুদ পাবা? 1200 টাকা। 100 টাকা। যদি 2 বছরের জন্য ইনভেস্ট করো, কত পাবা সুদ? 200 টাকা। 200 টাকা। 5 বছরের জন্য ইনভেস্ট করলে 300। 500 টাকা। আচ্ছা, এই 500 টাকাটা হচ্ছে তাহলে সুদ। আর এই 500 টাকাটা কিভাবে বের করলা? তুমি যেটা করছো সেটা হচ্ছে প্রথমে 1000 টাকার উপর 10% অ্যাপ্লাই করছো, যেটা আসছে সেটা হচ্ছে 100 টাকা, সেটার সাথে আবার 5 গুণ দিছো, তাই না স্যার? তবেই তো তোমার 500 টাকা আসছে। আচ্ছা, তাহলে আমরা এই যে সুদের পরিমাণ, এই সুদের পরিমাণটাকে আমরা আয় লিখবো। আয়, বড় হাতের আয় মানে হচ্ছে সুদের পরিমাণ। এবার আসো, এটা হচ্ছে প্রিন্সিপাল মানে হচ্ছে যে আমাদের আসল টাকা, তাহলে হচ্ছে পি। এটা হচ্ছে সুদের হার, তাহলে সুদের হারকে আমরা ছোট হাতের আই। সুদের হার হচ্ছে ছোট হাতের আই, আর সুদের পরিমাণ হচ্ছে বড় হাতের আই। আর এটা হচ্ছে আমাদের বছর, বছরকে আমরা আগে থেকে এন পড়ে আসছি। তাহলে আমাদের সূত্রটা কি দাঁড়ালো? সুদের পরিমাণ বের করার সূত্র হচ্ছে পি আই এন। আবার অঙ্কে তোমরা বইয়ের মধ্যে অনেক সময় পি আর এন ও করতে পারবে, কোনো সমস্যা নাই, আইও দিতে পারবে আরও দিতে পারবে, ঠিক আছে? তবে আগে থেকে যেহেতু আমরা আই পড়ে আসছি, সো তোমরা আই দেওয়াটাই ভালো, ঠিক আছে? তবে আর দিলেও কোনো প্রবলেম নাই। আচ্ছা, দেখো তাহলে আমাদের সূত্র দাঁড়াচ্ছে যে কোনো একটা। পি আই বলতে পারবা, আই বের করার সূত্র মানে হচ্ছে সুদের পরিমাণ বের করার সূত্র। আর পি আর ও বলতে পারবা, মানে হচ্ছে যে আসল গুণ সুদের হার গুণ সময় ইকুয়ালস টু হচ্ছে সুদের পরিমাণ। কি ক্ষেত্রে? সরল সুদের ক্ষেত্রে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এবার আসলে দেখি স্যার, এই যে তোমাকে আমি তাহলে তোমার কোম্পানিতে 1000 টাকা ইনভেস্ট করছি, তুমি আমাকে প্রতি মাসে 10% করে সুদ দিচ্ছ, এবং তুমি 5 বছর পরে আমাকে মোট কত টাকা দিবা বলো তো দেখি স্যার? 5 বছর পরে মোট কত টাকা দিবা আমাকে? আহা, যেটা বলছি সেটা হচ্ছে তোমার কোম্পানিতে আমি 100 টাকা 1000 টাকা ইনভেস্ট করলাম, এটা হচ্ছে তাহলে আমাদের মূল টাকা, যেটাকে আমরা পি বলছি। 1000 টাকা ইনভেস্ট করলাম, তুমি ওই টাকার উপর 10% করে আমাকে সুদ দিচ্ছ, এবং 5 মাস পর্যন্ত 5 বছর আমি তোমার ওখানে ইনভেস্ট করে রাখলাম। তাহলে 5 বছর পরে মোট তুমি আমাকে কত টাকা ব্যাক করবা? স্যার 1500 টাকা। 1500 টাকা, রাইট। 1500 টাকা কিভাবে? এই যে প্রিন্সিপাল যেটা আছে সেটাও দিলা, সাথে আবার এই যে সুদের পরিমাণ যেটা 500 টাকা সেটাও দিলা। তাহলে আমরা কি বলতে পারি আমার ফিউচার ভ্যালু হচ্ছে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট এর পরিমাণ? বলতে পারি? জি তাহলে যদি বলতে পারি, তাহলে আমরা পি এর জায়গায় পি রেখে যদি আই এর জায়গায় যদি আমরা এটা অথবা এটা লিখি, মনে করো আমি লিখলাম পি আর এন, এটা লিখলাম, গুণ চিহ্ন দিলাম না, কারণ হচ্ছে পাশাপাশি লিখলে কিন্তু আমরা জানি যে এটা গুণ হয়।
তাহলে যদি আমি এভাবে লিখি ফিউচার ভ্যালু ইকুয়ালস টু প্রেজেন্ট মানে হচ্ছে প্রিন্সিপাল প্লাস পিআরএন, কারো কোনো সমস্যা আছে এটা বুঝছো? জি স্যার। জি স্যার তাহলে এই যে দেখো সিম্পল ইন্টারেস্ট অথবা সরল সুদের ক্ষেত্রে যদি আমাকে সুদের পরিমাণ বের করতে বলে, শুধু সুদের পরিমাণ বের করতে বলছে, তাহলে আমরা এই ধরনের সূত্র অ্যাপ্লাই করে সুদের পরিমাণটা ইজিলি বের করে নিতে পারি। আর যদি আমাকে বলা হয় যে মনে করো তুমি কোনো একটা আচ্ছা সরল সুদ যে আমরা এটা কিভাবে বুঝবো, হয় আমাকে বলে দিবে সরল সুদ, আর না হলে বলে দিবে আমাকে বলে দিবে যে সরল সুদে তুমি ইনভেস্ট করছো, তাহলে তুমি সরল সুদের সূত্র অ্যাপ্লাই করবে। কিছু না বললে কিন্তু চক্রবৃদ্ধি সুদ, কিন্তু সরল সুদ হলে বলে দিবে। অথবা আরেকটা জায়গা আছে যেটা হচ্ছে সঞ্চয়পত্র, সঞ্চয়পত্র ইনভেস্ট করছে বললেই তুমি ধরে নিবে এটা সরল সুদ হবে, কারণ সঞ্চয়পত্র সবসময় সরল সুদ প্রদান করে, এটা সবসময় মনে রাখবে। তাহলে দেখো তোমাকে বলে দিল যে মিস্টার করিম সরল সুদে, অথবা বলে দিল যে সঞ্চয়পত্রে 50,000 টাকা ইনভেস্ট করছে, সুদের হার হচ্ছে 10%, যদি সে 10 বছর ধরে ওখানে ইনভেস্ট করে থাকে তাহলে তার ভবিষ্যৎ মূল্য বা 10 বছর পরে সে একসাথে কত টাকা পাবে, তাহলে নিশ্চয়ই আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। ফিউচার ভ্যালু ইকুয়ালস টু প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 50,000 টাকা, বসাবো এখানে 50,000 টাকা, এরপরে হচ্ছে পি এর মানটা বসাবো, বসো বসো। সঞ্জীব স্যার সকাল থেকে তো সঞ্জীব স্যারকে দেখিনি, অবশ্যই আছে, কি জন্য আসছে? এরা কি ফ্রেন্ড? কোন কলেজে? ধরে বেঁধে নিয়ে আসছে ও তোমাদেরকে? হ্যাঁ ধরে বেঁধে নিয়ে আসছে, কিছু খাওয়াইছে? ও খাওয়াবে না, ওরা কষ্ট করে তোমার সাথে সঙ্গ দিতে আসছে না, ওদেরকে খাওয়ানো তো তোমার উচিত। কোথায় খাওয়াবে? যেখানে সেখানে খাওয়াইলে খাইও না, ঠিক আছে? ভালো একটা জায়গায় যাতে নিয়ে যায়। আচ্ছা হ্যাঁ, আশ্চর্য, ওরা ওরা কলেজের মেহমান না, ওদের পক্ষ না নিয়ে কি তোমার পক্ষ নিব? হ্যাঁ আচ্ছা আচ্ছা শোনো, কি আনছো তুমি, কি আনছো? তো তোমাদের ক্লাস চলছে না এখন? এরপর আমার ক্লাস। আচ্ছা নিচে আছে স্যার, মনে হচ্ছে নিচে আছে। আচ্ছা বাচ্চারা যেটা বলছিলাম, দেখো যেটা বলছিলাম সেটা হচ্ছে তাহলে আচ্ছা যেটা বলছিলাম সেটা একটু দেখো, সেটা হচ্ছে তাহলে তুমি ওই যে 50,000 টাকা ইনভেস্ট করলা, হ্যাঁ তাহলে এই যে 50,000 টাকা ইনভেস্ট করলে এই 50,000 টাকা বসবে এটার মান সাথে, তাহলে বলছি কি আমাদেরকে যে 10 বছর পর আমরা কত টাকা পাবো, তাহলে 10 বছর পর আমি আমার মূল টাকাটাও পাবো আবার ইন্টারেস্টও পাবো। তাহলে আমি তখন লিখতে পারি যে এই পি মান হচ্ছে তাহলে 50,000 টাকা প্লাস, এরপর হচ্ছে এটা হচ্ছে সুদের পরিমাণ বের করার সূত্র। তাহলে এইখানে আছে 50,000 গুণ, মনে করো আর এর মান হচ্ছে 10% গুণ এন এর মান হচ্ছে 10 বছর পরে কত টাকা পাবো, এটা বের করো। 50,000 টাকার জায়গায় 50,000 টাকা বসে গেল, প্লাস এটার মান কত আসবে, 50,000 টাকার উপর 10% মানে হচ্ছে 5,000 টাকা, 5,000 টাকার সাথে 10 গুণ করলে হচ্ছে যে 50,000 টাকা, 5 10 এ 50,000 টাকা, দেখুন সুদের পরিমাণও 50,000 টাকা, ঠিক আছে? তাহলে টোটাল আমি 1 লাখ পাচ্ছি টাকা 1 লক্ষ টাকা। স্যার 1 লাখ টাকা না হবে? হ্যাঁ 1 লক্ষ টাকা। বুঝতে পারছেন ঘটনাটা? জি স্যার। বুঝতে পারছেন কিনা? জি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বুঝি নাই, আরেকবার বলো। বুঝছো না বুঝো নাই কোনটা? স্যার বুঝছি। বুঝছি স্যার। আচ্ছা কারো কোনো প্রশ্ন আছে? নো স্যার। কারো কোনো প্রশ্ন আছে? নো স্যার। না স্যার আচ্ছা স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো 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 বলো। স্যার 50,000 10% করলে 5,000 টাকা আসে এবং ওইটার আবার 10 দিয়ে গুণ করলে 50,000 টাকা আসে। তাহলে স্যার ওখানের মধ্যে গুণের ক্ষেত্রে 50,000 50,000 ইনটু হবে না? চাপ নেই, ওখানে ইন্টু লিখছেন আবার এখানে প্লাস করছেন। এটা তো প্লাস স্যার, মাঝখানে প্লাস না, আমি এটা গুণ করে 50,000 টাকা পাইছি, এই টোটালের মান হচ্ছে 50,000 আর এইখানে হচ্ছে 50,000, কিন্তু মাঝখানে তো প্লাস, এই যে প্লাস। জি স্যার বুঝছি স্যার।
জি স্যার এই এটা হচ্ছে তুমি যা ইনভেস্ট করছো সেটা তো এখানে রয়ে গেছে। প্লাস হচ্ছে এটা হচ্ছে যে তোমার সুদের পরিমাণ বের করছি, সুদের পরিমাণ বের করার সময় গুণ করতে হচ্ছে, তো মাঝখানে তো আবার প্লাস আছে, তাহলে 50,000 এই 50,000 এই 50,000 জায়গায় প্লাসের জায়গায় প্লাস, আর এই টোটালটার মান হচ্ছে 50,000, তাহলে 50,000 যোগ 50,000 ইকুয়ালস টু 1। এবার ঠিক আছে? জি স্যার। ওকে, মুজিব আলী কি বলো? জি স্যার। জি স্যার। জি স্যার। ঠিক আছে, 1 মিনিট একটু ব্রেক নিচ্ছি, হ্যাঁ মাথাটাকে একটু ঠান্ডা করো, আরেকটা টপিকে যাব তো, 1 মিনিট, জাস্ট 1 মিনিট, একটু মাথাটাকে ঠান্ডা করো। একে বলা হচ্ছে বার্ষিক বৃত্তি, অথবা ইংলিশে বলা হচ্ছে অ্যানুইটি, ইংলিশে বলা হচ্ছে অ্যানুইটি, হ্যাঁ বার্ষিক বৃত্তি। আচ্ছা, এই জিনিসটা কি আমি তোমাকে একবারে উদাহরণের সাহায্যে বুঝাচ্ছি। জিনিসটা কি, আগে আমরা প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালু পড়ছি, এটা আর ওটার সাথে পার্থক্যটা কিভাবে ক্রিয়েট করব আমরা। মনে করো ফাহাদ সাহেব একটা বাড়ি বানাবে, হ্যাঁ বাড়ি বানানোর জন্য ওনার আজকের মূল্যে ওনার 30 লক্ষ টাকা লাগবে, বাড়ির জন্য 30 লক্ষ টাকা লাগবে। কখন লাগবে? আজকে লাগবে। আচ্ছা, ব্যাংকে উনি গেলেন যে আমি 30 লক্ষ টাকা লোন নিতে চাচ্ছি। ব্যাংক কর্তৃপক্ষ বলল যে স্যার আপনাকে 30 লক্ষ টাকা লোন দিতে পারবো, তবে তার বিপরীতে আপনাকে 12% করে সুদ দিতে হবে। ফাহাদ সাহেব বলল ইটস ওকে, আমি দিতে রাজি আছি। বলল যে স্যার আপনাকে 10 বছরের জন্য লোনটা দেওয়া হচ্ছে। ফাহাদ সাহেব বলল ইটস ওকে, এতেও আমি রাজি আছি। যদি এতটুকু বলে ব্যাংক যদি ক্ষান্ত হতো, তাহলে ফাহাদ সাহেব যেটা করতো সেটা হচ্ছে আমাদের নরমাল ফিউচার ভ্যালুর সূত্র অ্যাপ্লাই করতো। ফিউচার ভ্যালু ইকুয়ালস টু প্রেজেন্ট ভ্যালু, আমরা তখন সূত্র ইউজ করতাম ফিউচার ভ্যালু ইকুয়ালস টু প্রেজেন্ট ভ্যালু ইনটু 1 প্লাস i টু দি পাওয়ার n। ফাহাদ সাহেব কি করতো, এই প্রেজেন্ট ভ্যালু মান এটা বসাতো, i এর মান বসাতো এটা, আর n এর মান বসাতো এটা, তাই তো ফাহাদ সাহেব? ঠিক আছে না? আমরা ফিউচার ভ্যালু বের করে ফেলতে পারতাম না এভাবে? জি স্যার। জি স্যার। ঠিকঠাক আছে বলে কিন্তু ব্যাংক এরপরে আরো কিছু কথা বলছে, এগুলো আমরা একটু দেখি কি বলছিল ব্যাংক। ব্যাংক এরপরে যেটা বললো সেটা হচ্ছে, তাহলে এটুকু বললে আমরা নরমাল সূত্রে চলে যেতাম এতদিন পর্যন্ত আমরা যেটা পড়ে আসছি। ব্যাংক বললো ফাহাদ সাহেব এখানে কথা শেষ হয়নি, কথা আরো আছে। সেটা হচ্ছে আপনার যে সুন্দর চেহারা, এই চেহারার তো আমরা প্রেমে পড়ে গেছি। ওকে, এখন কি করতে হবে? সেটা হচ্ছে আপনার 10 বছর পরে এসে আপনার পুরো টাকা, মানে হচ্ছে যে টাকাটা আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছেন সাথে ইন্টারেস্ট একসাথে জমা দিলে হবে না। আপনাকে যেটা করতে হবে, প্রতি বছর আপনাকে একটা একটা করে কিস্তি দিয়ে আপনাকে, তাহলে প্রতি বছর আপনাকে কি করতে হবে? কিস্তি দিতে হবে, এবং 10 বছরে আপনাকে 10টা কিস্তি প্রদান করার মাধ্যমে আপনাকে এই 30 লাখ টাকা সাথে 12% যে পরিমাণ ইন্টারেস্ট আসে, টোটাল যে পরিমাণ অ্যামাউন্ট দাঁড়ায়, ওই অ্যামাউন্টটা 10টা সমান ভাগে ভাগ করে 10টা কিস্তির মাধ্যমে পরিশোধ করতে হবে। মানে এমন না যে প্রথম কিস্তিটা তুমি 5 লাখ টাকা দিলা, দ্বিতীয় কিস্তিটা আবার 3 লাখ, তৃতীয় কিস্তিটা আবার 7 লাখ, বিষয়টা কিন্তু এমন মোটেও না। বিষয়টা যেটা সেটা হচ্ছে তোমাকে প্রতিটা কিস্তির পরিমাণ সমান দিয়ে, প্রতিটি কিস্তির পরিমাণ সমান, মানে তুমি যদি 5 লাখ করে দাও প্রতিটি কিস্তির পরিমাণ 5, এভাবে তুমি 10 বছর যাবত 10টা কিস্তি দেওয়ার মাধ্যমে তুমি এই তোমার যে ঋণ প্লাস হচ্ছে সুদ দুইটাই তোমাকে পরিশোধ করতে হবে। তাহলে এই ধরনের একটা বিষয় রয়েছে, ঠিক আছে? তাহলে এই জায়গায় আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু বলতে পারি, এবং এইখানে যেহেতু কিস্তির কথাটা আসছে, দ্যাট মিন্স তুমি আজকে টাকা নিয়ে যাবা, 10 বছর পরে টাকা দিয়ে যাবা, এই দুইবার চেহারা দেখাইলে তাহলে নরমাল সূত্র, আর দুইবারের চেয়েও বেশিবার চেহারা দেখাইতে হইবে, মানে কিস্তির বিষয়টা যদি চলে আসে তাহলে অবশ্যই হচ্ছে অ্যানুইটি সূত্র। স্যার বুঝছেন? স্যার সুদের হারটা কি প্রতি বছর আবার অ্যাড হবে নাকি একবারে অ্যাড হয়ে যাবে? না 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 বাবা, চক্রবৃদ্ধিতে তুমি প্রথম বছরে যা দিছো এরপরে যে অ্যামাউন্টটা থাকবে সেটার উপর সুদের হারটা আবার চার্জ হবে। মানে তুমি প্রথম বছরে সুদটা, মানে প্রথম বছরে যে সুদটা আসছে সেটাও দিছো, আবার তার সাথে যে আসলটা আছে আসল থেকে একটা নির্দিষ্ট পরিমাণ মনে করো পেমেন্ট করে ফেলো, তাহলে বাকি এখন অনেক বড় একটা আসল রয়ে গেছে না?
ওই আসলের উপর আবার ওই 12% সুদ চার্জ হবে, পুরোটার উপর না। তখন আবার দ্বিতীয় বছর প্রথম বছর যে অ্যামাউন্টটা দিয়ে দিচ্ছে সেটা বাদ দিয়ে যে অ্যামাউন্টটা আছে সেটার উপর চার্জ হবে, এভাবে চার্জ হতে থাকবে এবং এভাবে তুমি পেমেন্ট করতে থাকবা। এবং দেখা গেছে 10 বছর পরে 10টা স্যার কিস্তির মাধ্যমে তুমি টোটালটা ফিনিশ করে ফেলছো। তাহলে স্যার ইন্টারেস্টের কারণে স্যার পার্সেন্টেজ উঠানামা করবে না? না, ইন্টারেস্টের জন্য না, পার্সেন্টেজ এখানে যেটা আছে সেটার কারণে আমাদের যে পরিমাণটা, ওই পরিমাণটা ফ্ল্যাকচুয়েট করবে পরিমাণটা। কারণ প্রথম বছরে 30 লাখ টাকার উপর তুমি 12% ধরতেছো, সো ওখানে একটা অ্যামাউন্ট আসছে। প্রথম কিস্তিটা দেওয়ার পরে ওই 30 লাখ টাকাটা একটু কমে যাবে, তাহলে কমে যাওয়ার পরে ওই অ্যামাউন্টের উপর আবার যখন 12% করবা তখন তোমার প্রথম বছরের মতো সেম ইন্টারেস্ট আসবে না, ওখানে ইন্টারেস্টটা আরেকটু কমে যাবে, পরের বছর আরেকটু কমবে, এর পরের বছর আরেকটু কমবে, এভাবে কমতে কমতে একসময় দেখা যাবে যে তোমার টোটাল যে মূল টাকাটা 30 লাখ টাকা, ওটা টোটালটাই ভ্যানিশ হয়ে গেছে দশম বছরে গিয়ে। বিষয়টা এরকম, ঠিক আছে? এটা আমরা দেখবো, এটা আমরা একদম প্র্যাকটিক্যালি দেখবো কিভাবে কিভাবে কাটতেছে, এই আমরা একদম প্র্যাকটিক্যালি দেখবো। তো চলে আসো তাহলে, এটা গেল একটা বিষয়। এটা গেল আমাদের এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রেজেন্ট ভ্যালু দেয়া আছে আমাদেরকে 12% মানে হচ্ছে এখানে আমাদের আই এর মান, বা 10 বছর মানে হচ্ছে এখানে এন এর মান। আর যেহেতু কিস্তির কথা, কত করে কিস্তি দিব সেটা বলে নাই, আমরা সূত্রের মধ্যে কিস্তির আইকন বসাবো এ, বড় হাতের এ, এবং এই অঙ্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদেরকে এর পরিমাণ বের করতে হবে, যেহেতু এর পরিমাণ আমাদের দেওয়া নাই, সো এর পরিমাণ বের করতে হবে। ক্লিয়ার স্যার? জি স্যার। তো দেখো, এরপরে আমরা একটা জিনিস তোমাদেরকে বলি, সেটা হচ্ছে এই বার্ষিক বৃত্তিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হচ্ছে সাধারণ, আর একটা হচ্ছে অগ্রিম। সাধারণকে আমরা এভাবে সাইন দিব ও দিয়ে, আর অগ্রিমকে আমরা ডি দিয়ে সাইন দিব। ডি মানে হচ্ছে ডিউ, আর ও মানে হচ্ছে অর্ডিনারি। অর্ডিনারি মানে হচ্ছে সাধারণ, ডিউ মানে হচ্ছে অগ্রিম। সো এভাবে আমরা সিগনেচার করব। এখন দুইটা বলতে কি বুঝে এই জিনিসটা একটু দেখি। এই যে তুমি কিস্তিটা প্রদান করবা, এই কিস্তিটা যেই বছরের কিস্তি ওই বছরের যদি শুরুতে প্রদান করতে পারো, আবার যেই বছরের কিস্তি সেই বছরের লাস্টেও প্রদান করতে পারো। মনে করো তুমি আজকে লোন নিছো, তাহলে প্রথম কিস্তিটা আজকেই তুমি দিতে পারো, তাহলে সেটা হচ্ছে যে বছরের শুরুতে দিলা, মানে প্রথম বছরের কিস্তিটা প্রথম বছরের শুরুতে দিয়ে দিলা। আর বিষয় হচ্ছে না, আজকে আমি লোন নিয়ে গেছি, এই বছরের লাস্টে গিয়ে এক বছর যেদিন পুরাবে সেই দিন আমি প্রথম কিস্তিটা দিব, এটা হচ্ছে বছরের লাস্টে। এবং আমরা এর আগেও পড়ে আসছি, যদি আমাদেরকে কিছু বলা না থাকে, যদি আমাদেরকে কিছু বলা না থাকে, বছরের শুরুতে না লাস্টে যদি আমাদেরকে বলা না থাকে, তাহলে আমরা সেটাকে লাস্ট ধরে নেই। এটা আমরা কিন্তু আগেও বলছি। তাহলে দেখো, বলা হচ্ছে যদি বছরের শেষে হয়, যদি বছরের শেষে হয় অথবা কিছু বলা না থাকে, তাহলে অবশ্যই সাধারণ। আর যদি বলা হয় বছরের, বছর বললে ভুল হবে আসলে, সময়ের শেষে, মানে সেটা এক বছরও তোমার একটা কিস্তি হতে পারে, 3 মাস পর পর হতে পারে, 6 মাস পর পর হতে পারে, 1 মাস পর পর হতে পারে, ঠিক আছে? তাহলে প্রতি নির্দিষ্ট সময় পর পর যে কিস্তিটা দিতে হবে, ওই কিস্তিটা যদি ওই সময়ের শুরুতে দাও তাহলে একটা, শেষে দিলে আরেকটা। তাহলে শেষে হলে সাধারণ, আর যদি সময়ের শুরুতে হয় তাহলে হচ্ছে ডিউ। ক্লিয়ার স্যার? বুঝতে পারছেন? জি স্যার। বুঝছেন কিনা? জি স্যার। আচ্ছা, তো দেখেন বলা হচ্ছে, এবার নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে, বলা হচ্ছে এই যে তোমাকে কিছুক্ষণ আগে বললাম যে তুমি একটা, মনে করো আমি আবার উদাহরণটা দিচ্ছি, তুমি একটা বাড়ি বানাবা 30 লক্ষ টাকা দিয়ে, ব্যাংক কর্তৃপক্ষ যার জন্য তুমি আজকের মূল্যে তুমি লোন নিচ্ছ, তারা এই টাকাটা আজকের, ওই জন্য এটাকে প্রেজেন্ট ভ্যালু আমরা বলতে পারি। তোমাকে 12% করে সুদ ধার্য করছে, তাহলে এটাকে আমরা আয় বলতে পারি। তোমাকে বলছে যে 10 বছরের মধ্যে আপনাকে টাকা পরিশোধ করতে হবে, তাহলে এটাকে আমরা এন বলতে পারি। তোমাকে সাথে সাথে আবার কি বললো, যে আপনাকে প্রতিটা কিস্তির মাধ্যমে সমান 10টা কিস্তির মাধ্যমে আপনাকে টাকা পরিশোধ করতে হবে, তাহলে আমরা এখানের মধ্যে একটা এ পাচ্ছি, যেটাকে বলা হচ্ছে কিস্তির পরিমাণ।
তাহলে দেখা যাচ্ছে আমাদের সূত্রটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু দেয়া আছে, সো প্রেজেন্ট ভ্যালুর সূত্র। যেহেতু এই সূত্রটা হচ্ছে অ্যানুইটির, সো এখানের মধ্যে একটা এ বসাবো, অ্যানুইটি সিগনেচার। যেহেতু এখানে আমাকে বলে নাই যে কিস্তিটা কি শুরুতে দেওয়া হবে না শেষে দেওয়া হবে, সেটা বলে নাই, তাহলে আমি শেষে আমি ধরে নিতে পারি এটাকে অর্ডিনারি। যদি অর্ডিনারি হয় তাহলে আমার সূত্রটা দাঁড়াচ্ছে a ইনটু 1 মাইনাস 1 বাই 1 প্লাস i টু দি পাওয়ার n ডিভাইডেড বাই i। এটা হচ্ছে আমার সূত্র। তাহলে এই জায়গায় আমাকে এই মানটা দেয়া আছে 30 লাখ টাকা, তাহলে হচ্ছে 30 লাখ টাকা আমাকে মানটা দেয়া আছে। এর মান আমাকে দেয়া নাই, আমাকে বের করতে হবে। ইনটু 1 মাইনাস 1 বাই 1 প্লাস i এর মান দেয়া আছে 12%, মানে হচ্ছে 0.12, n এর মান দেয়া আছে 10 বছর, মানে হচ্ছে 10 ডিভাইডেড বাই 0.1। এদূর পর্যন্ত সবাই বুঝছেন কিনা? কেউ না বুঝে থাকলে একটু প্লিজ বলেন যে স্যার আমি এই অংশটা বুঝি না। আমি এখানে মানগুলো বসালাম, ঘটনাটা তোমাদের সামনে বললাম। তো তাহলে এখানে স্যার এর মান নাই, বুঝি নাই? এর মানটা নাই। এর মানটা তো সব দেয় না, এর মানটা সব দিয়ে দিলে তুমি কি বের করবা? তোমাকে বের করতে বলছে এখানে এর মান। জি স্যার, এটা বলতেছি, এর মানটা বের করতে। হ্যাঁ, তুমি এর মানটা বের করবা। তাহলে আমি এবার বের করা শুরু করি। জি স্যার। তোমাদের সবার হাতে ক্যালকুলেটর নাও, সবাই, ইচ এন্ড এভরিবডি ক্যালকুলেটর হাতে। আমি যে কোনো সময় যে কাউকে জিজ্ঞেস করব মান কত আসছে, ক্যালকুলেটর হাতে নিয়েছো? জি স্যার। জি স্যার। দেখো আমরা শুরু করব এই জায়গা থেকে। প্রথমে এই জায়গাটা দিয়ে শুরু করব। এই যে দেখো এখানে কি লেখা আছে দাও, শুরু করো। ব্র্যাকেট 1 প্লাস 0.12 ব্র্যাকেট ক্লোজ পাওয়ার 10 ইকুয়ালস টু কত আসে দেখো। স্যার 3.1058। সবার কি একই আসছে? সবার একই আসছে? জি স্যার। আচ্ছা, এবার আসো, তাহলে এই অংশটার কাজ হয়ে গেছে আমাদের। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই 1 কে, এটার যে রেজাল্ট আসছে এখন সেটা দিয়ে ভাগ করব। তাহলে 1 ভাগ আনসার হবে নাকি আনসার ভাগ 1 হবে বলো তো? এক ভাগ আনসার। এক ভাগ অ্যান্সার। আনসার যতটুকু আছে অতটুকুতে তুমি ক্লিক করা শুরু করো। 1 ভাগ সমানের পাশে দেখো, একেবারে নিচে কর্নারে ডান পাশে দেখো সমানের পাশে একটা অ্যানসার লেখা আছে, একটা বোতাম, ঠিক আছে? ওটাতে ক্লিক করো। তাহলে 1 ভাগ অ্যানসার ইকুয়ালস টু কত আসে দেখো। 0.3219। তাহলে এদূর পর্যন্ত কাজ শেষ, এদূর পর্যন্ত কাজ শেষ। এবার আসো 1 থেকে ওই অ্যানসারটা মাইনাস করব। তাহলে যতটুকুতে আছে অতটুকুতে লিখো 1 মাইনাস অ্যানসার। এই যে দেখো 1 মাইনাস অ্যানসার ইকুয়ালস টু কত আসে দেখো তো। 0.6780। আচ্ছা ঠিক আছে, যাই আসছে সবার একই আসছে, কারো আসে না এই ধরনের কি কেউ আছো যে স্যার আমার এটা আসে না? আচ্ছা আসছে। তাহলে আমাদের এই পর্যন্ত কাজ শেষ স্যার। এবার আমরা উপরের অংশটাকে এই যে 0.12 দিয়ে ভাগ করব। তাহলে এবার অ্যানসার কে কি 0.12 দিয়ে ভাগ করব নাকি 0.12 কে অ্যানসার দিয়ে ভাগ করব বলো তো? অ্যান্সার কে 0.12। অ্যানসার কে। তাহলে তোমাকে আর অ্যানসার লিখতে হবে না, তুমি একটা ভাগ চিহ্ন ক্লিক করো, দেখবা অ্যানসার ভাগ চলে আসছে স্ক্রিনে। আসছে? জি স্যার। আচ্ছা, ভাগ চিহ্ন দিছো তো, এবার লেখো 0.12 লেখো ইকুয়ালস টু দাও। 5.65। তাহলে দেখো 5.6502। প্রত্যেকবার যে মানগুলো বের হবে প্রত্যেকটা লাইন করবা। আমি একেবারে শর্টকাট করে দিয়েছি। a ইনটু কত আসছে আমাদের? কত আসছে? 5.65 65 02 02 23 23 028 028 028। পুরোটা নিবা, পুরোটাই নিবা। আমি আবারও বলছি পুরোটাই নিবা, যা আসছে পুরোটাই নিবা। এবার আসো, তাহলে আমাকে এর মানটা বের করতে হবে, রাইট? এর মান বের করতে হবে। তাহলে এর মান বের করার জন্য এই অংশটা ভাগ হয়ে যাবে। তাহলে আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমাদের যে রেজাল্টটা দাঁড়াবে সেটা হচ্ছে a ইনটু 30 লাখ ডিভাইডেড বাই এই যে রেজাল্টটা আসছে এই রেজাল্টটা আমরা নিচে বসাই দিই। তাহলে এখন কি করব, আমাদের স্ক্রিনে কিন্তু এই রেজাল্টটা আসছে অলরেডি। তাহলে এবার লেখা শুরু করো, 30 লাখ ক্লিক করো, 30 লাখ ভাগ অ্যানসার দাও ইকুয়ালস টু দাও, রেজাল্ট বের হয়ে যাবে দেখবা।
কত আসছে? তিরিশ লাখ ভাগ অ্যান্সার, 30 লাখে 6টা শূন্য। স্যার 530 আরে 5 5 লাখ 30,952 স্যার 5,30,900 5,30,900 52 5,30,900 5 লাখ 30,000 30,000 30,000 জি স্যার 30,900 952 952 952.4925 4925 925। তাহলে সুতরাং এর মান হচ্ছে 5,30,952.49 টাকা। টেস্ট বের হলো? বুঝতে পারছেন? 25 দিতে হবে না স্যার 4925 দিতে হবে না লাস্টের 4টা সংখ্যা না দুই ঘর একদম লাস্ট রেজাল্টে গিয়ে তুমি দুই ঘর ধরতে পারবা। লাস্ট রেজাল্ট স্যার এটা একদম লাস্ট রেজাল্ট। হ্যাঁ স্যার 4 9 স্যার 5 পদ্ধতিও লিখতে পারি স্যার 4 এর পর তো স্যার 9 স্যার 5 পদ্ধতি লিখতে পারি না 50 লাগবে না, না দরকার নেই। 50 তখনই লিখতে পারতো যদি 9 এর পর যদি 5 6 7 8 9 এই ধরনের কিছু থাকে, এখন লেখার দরকার নেই। আচ্ছা এটা বুঝতে পারছো? জি স্যার এখন আমি ক্লাস ক্যান্সেল করব। ক্লাস ক্যান্সেল করার পরে প্রত্যেকটা মেম্বার আগেই উপর থেকে আবার ক্যালকুলেটরে কাজটা করবা। কাজটা করে এই রেজাল্টটা আসে কিনা দেখবা, আরো না আসলে আমাকে জানাবা। আমি আবারও রিকোয়েস্ট করছি, কেউ উঠিও না, আমি ক্লাস ক্যান্সেল করছি, কিন্তু সবাই এই কাজটা আগেই করবা। ক্যালকুলেশনটা আমি যেভাবে দেখাইছি এট এ টাইম একটানা কাজটা করতে পারো কিনা দেখবা। ঠিক আছে? বুঝতে পারছেন আমার কথাটা? আর আমি আজকে হোমওয়ার্ক দিব, সেটা তোমাদেরকে বিকাল বেলা বা ক্লাসের পরে আমি তোমাদেরকে মানে হচ্ছে ভয়েস রেকর্ডের মাধ্যমে দিয়ে দিব। হোমওয়ার্ক থাকবে আজকে, ঠিক আছে? ফাহাদ অ্যাটেন্ডেন্স নিয়েছো? ওকে স্যার ফাহাদ স্যার অ্যাটেন্ডেন্স নেওয়া হয়েছে? নিলয় জি স্যার নিতিশ